নতুন করে পরীক্ষা 26,000 চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে শেষ শুনানি 10ই ফেব্রুয়ারি। সঞ্জয়ের ফাঁসি আপাতত চান না তিলোত্তমার বাবা মা। কেন? হাইকোর্টে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট স্পষ্ট করলেন তারা। ওনার মেয়ে রেপড হয়ে মারা গিয়েছেন, কিন্তু সরি টু সে ওনারা রাজনীতি করছেন, বললেন কল্যাণ। অনেক কিছু বলতে চাইছে সঞ্জয়। প্রথম দিনই আদালতে সেই 3 জনের নামে আভাস দিয়ে রাখলেন আইনজীবী যশ। জমিদার দাবি জানাতে পারবেন না ওয়াকফ কাউন্সিল। জেপিসিতে পাস সংশোধনী বিল। রিলস বানাতে চড়েছিল ট্রেনের মাথায়, হঠাৎ বিকট শব্দ, তারপর কি হলো? প্রায় 8 কোটি টাকা আয় করেছে চন্দননগর পুলিশ। কিভাবে? মেঝেই পড়ে অর্ধনগ্ন বধূর দেহ, আশেপাশে রক্ত, শ্বশুরবাড়ির লোক পলাতক। সৈফার উপর হামলার ঘটনায় নদিয়া থেকে গ্রেফতার এক মহিলা। শহরের বুকে 1,80,00,000 টাকার সোনা উদ্ধার করল ইডি। ভ্যান চালাতে হবে 3-5 পরই, 29 ডিগ্রি ছোবে তাপমাত্রা। কি বলছে হাওয়া অফিস? আসছে বিস্তারিত আলোচনায়। যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণ কিভাবে সম্ভব? 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি শেষে দোরগোড়ায় দাঁড়িয়ে উঠেছে এই প্রশ্ন। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে হয় 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি। এদিন মামলাকারীদের বিভিন্ন পক্ষের বক্তব্য বিস্তারিতভাবে শোনেন প্রধান বিচারপতি। মূল মামলাকারীদের হয়ে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা। মামলার শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রস্তাব দেন আবারও পরীক্ষা নেওয়া হোক, আর তার মাধ্যমে যারা যোগ্য তারা স্পষ্টভাবে সামনে চলে আসবেন। তার আবেদন 2016 সালের পরীক্ষায় যারা বসেছিলেন তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক। বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়ে থাকলেও তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক। তার দাবি যোগ্য অযোগ্য পৃথক করা অসম্ভব। কিন্তু যারা যোগ্য প্রার্থী বলে দাবি করছেন তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা চাকরি করছেন, সরকারের ব্যর্থতার জন্য আবার নতুন করে তাদের পরীক্ষায় বসানো অমানবিক পদক্ষেপ হবে। এদিন আইনজীবী ফিরদৌস শামীম নিজের সওয়ালে বলেন, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 4 বার কাউন্সেলিং হয়েছে, যা নিয়ম বিরুদ্ধ। তিনি বলেন, পুরো প্রক্রিয়া বেনিয়মে ভর্তি। নম্বরের বিভাজন ছাড়া তালিকা প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের তরফে আইনজীবী সওয়াল করেন 500 কোটি টাকা জরিমানা করা হোক এসএসসিকে। 26,000 চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি 10ই ফেব্রুয়ারি। ওই দিন এই মামলার শুনানি শেষ করবেন প্রধান বিচারপতি। রাজ্য সরকার ও এসএসসির বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট, তারপর রায় শোনাবে সুপ্রিম কোর্ট। 26,000 শিক্ষকের ভাগ্য নির্ধারিত হবে ওই দিন। আসছি পরবর্তী খবরে। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা আপাতত চাইলেন না তিলোত্তমার বাবা মা। হাইকোর্টে আরজিকর মামলার শুনানি শেষ, রায়দান এখনও স্থগিত। আরজিকর মামলার দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। মামলায় অংশ নেয় পরিবারও, কিন্তু সোমবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তাতে তিলোত্তমার পরিবার জানিয়ে দেয় তারা সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চায় না। তিলোত্তমার বাবা মা এদিন এজলাসে স্পষ্ট করে দেন, রাজ্যের করা এই মামলার গ্রহণযোগ্যতা কতটা তা নিয়ে তাদের কিছু বলার নেই। কিন্তু তারা এই মুহূর্তে সঞ্জয়ের ফাঁসির সাজা চাইছেন না। আপাতত এই মামলা গৃহীত হলে তারপর তারা বাকিটা বলবেন। তিলোত্তমার বাবা মা আগেও জানিয়েছিলেন রাজ্য সরকারের তদন্তে তাদের ভরসা নেই, এমনকি গুরুত্বপূর্ণ অনেক তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ করেছিলেন তারা। সেই পরিস্থিতিতে রাজ্য সঞ্জয়ের ফাঁসি চায় কি চায় না সে ব্যাপারে তারা একদমই আগ্রহী নন। হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে তিলোত্তমার বাবা বললেন, কেন আমরা সঞ্জয়ের ফাঁসি চাইছি না সেটা আমাদের আইনজীবী স্পষ্ট করে দেবেন। এখনো পর্যন্ত এই মামলার বিষয়ে আমাদের রাজ্যের তরফে কিছুই জানানো হয়নি। কে কি পিটিশন করেছে সেটাও জানি না, সংবাদ মাধ্যমে খবর দেখে এসেছি। কি হয় কোর্টে সেটা নিয়ে টেনশনে আছে। আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে সামনে আনা হোক, এটাই চাইছি। আমরা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে 55টা প্রশ্ন রেখেছি। উল্লেখ্য, এই মামলায় তিলোত্তমার বাবা মায়ের হয়ে লড়ছেন আইনজীবী শামীম আহমেদ। আসছি পরবর্তী খবরে। কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমের পর এবার আবারও এক শাসক নেতার নিশানায় তিলোত্তমার বাবা মা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিলোত্তমার পরিবারের উদ্দেশ্যে বলেন, রাজনীতি করছেন তারা। কল্যাণ বলেন, আজকে উনি ফাঁসি চাইলেন না, তাহলে উনি কি চাইছেন? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। যেহেতু ওনার মেয়ে রেপড হয়ে মারা গিয়েছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে তাহলে দোষীর সাজা ফাঁসি হবে না বলা হচ্ছে। তাহলে ওনারা এখন রাজনীতি করছেন, খুব ভালো রাজনীতি করছেন। আই এম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল।
উল্লেখ্য, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করেছে রাজ্য। দুদিন ধরেই এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি চলছিল হাইকোর্টে। সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বিচারপতি তিলোত্তমার বাবা মায়ের কাছে তাদের মত জানতে চান। তারা জানান, আপাতত তারা সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন না। আর সে নিয়ে মন্তব্য করতে গিয়েই একথা বলেন কল্যাণ। দুদিন আগেই এই ঘটনা নিয়ে তিলোত্তমার বাবা মাকে বিঁধেছেন ফিরহাদ হাকিম ও কুণাল ঘোষ। যদিও ফিরহাদ কুণালের বক্তব্য নিয়ে আগেই তিলোত্তমার বাবা মা নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আসছি পরবর্তী খবরে। আর্জি করে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আপাতত ফাঁসি চাইছেন না তিলোত্তমার বাবা মা, কেন সেটাও স্পষ্ট করেছেন তারা। তাদের দাবি, এই ঘটনায় মূল অপরাধী ধরা পড়ুক, তাদের শাস্তি হোক। নিম্ন আদালতের রায় ঘোষণার পর ঠিক একই যুক্তি খাড়া করে সঞ্জয়ের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন জর্জ জালান নামে এক আইনজীবী। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বির রশিদ ডিভিশন বেঞ্চে রাজ্যের করা মামলার শুনানিতে উপস্থিত ছিলেন সেই আইনজীবী জর্জ জালান। এদিন সওয়াল জবাবের সময়ে বিচারপতি বসাক আইনজীবী জর্জ জালানকে প্রশ্ন করেন, আপনি কি ওকালতনামা পেয়েছেন? তারপরই সরকারি আইনজীবী দেবাশিস রায় বলেন, উনি জেল কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন, জানানো হয়েছে অভিযুক্ত ওনাকে রাখতে চাইছেন না। আইনজীবী জর্জ তখন বিচারককে বলেন, অভিযুক্ত অনেক কিছুই বলতে চাইছে, কিন্তু বলতে দেওয়া হচ্ছে না। বিচারপতি তখন আইনজীবী জর্জকে বলেন, কিন্তু আপনাকে অভিযুক্তই রাখতে চাইছেন না, সেখানে আর কি থাকে? এদিন সঞ্জয়ের পক্ষে লিগাল এইডের তরফ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী কৌশিক গুপ্ত। তিনি বিচারপতিকে বলেন, আমরা অভিযুক্তের হয়ে দাঁড়াবো, আমরা অনুমতি পেয়েছি। আসছি পরবর্তী খবরে। ওয়াকফ নিয়মের সংশোধনে সবুজ সংকেত। যুগ্ম সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনীয় বিল। খসড়া বিলে মোট 44টি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মধ্যে 14টি সংশোধন এনে বিলের ছাড়পত্র দেওয়া হয়েছে। গত বছরের 29শে নভেম্বরেই এই খসড়া বিল জমা দেওয়ার কথা ছিল, কিন্তু পরে কমিটির মেয়াদ বাড়িয়ে 13ই ফেব্রুয়ারি অর্থাৎ বাজেট অধিবেশনের প্রথমার্ধের শেষ দিন অবধি করা হয়। খসড়া বিলে মোট যে 14টি সংশোধন আনার কথা বলা হয়েছে তা নিয়ে চূড়ান্ত ভোটাভুটি হতে পারে 29শে জানুয়ারি। 31শে জানুয়ারি অবধি চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে। মূলত সম্পত্তিতে মুসলিম মহিলা ও শিশুদের ক্ষমতা বৃদ্ধির জন্যই ওয়াকফ আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। আসছি পরবর্তী খবরে। 64,233 মামলায় 7,75,75,000 টাকা জরিমানা আদায় হয়েছে। ট্রাফিক এয়ার বুক বের করে জানিয়ে দিল চন্দননগর পুলিশ। চন্দননগর পুলিশের পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচির সূচনা হয়েছে সোমবার। চুচুড়া ঘড়ির মোড়ে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, এসিপি ডিটি সুমন বন্দ্যোপাধ্যায়, টিআই ও পুলিশ কর্মীরা। অনুষ্ঠানে চন্দননগর পুলিশের পক্ষ থেকে ট্রাফিক এয়ার বুক প্রকাশ করা হয়। এখানে তথ্য দিয়ে তুলে ধরা হয় চন্দননগর পুলিশ কিভাবে দুর্ঘটনা কমাতে সক্ষম হয়েছে। মোটর ভেহিকল দপ্তর গত বছর 64,000-এর বেশি মামলা দায়ের করেছে। প্রায় 8 কোটি টাকা জরিমানা আদায় হয়েছে। আসছি পরবর্তী খবরে। কলকাতায় বসে কল সেন্টারের মাধ্যমে আন্তর্জাতিক প্রতারণা জাল। কল সেন্টারের দুর্নীতিতে শহর জুড়ে তল্লাশি অভিযানে নামেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, কল সেন্টারের মামলায় ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর সোনা ও নগদ টাকা। সূত্রের খবর, 1,80,00,000 টাকার সোনা উদ্ধার করে ইডি। তদন্তকারীরা মনে করছেন, কল সেন্টার জালিয়াতির টাকায় কেনা সোনা ডিরেক্টরদের বাড়িতে লুকিয়ে রাখা রয়েছে। সেই সমস্ত ডিরেক্টরদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। চলতি সপ্তাহে একটি কল সেন্টারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে 10 জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিদেশি নাগরিকদের ঠকিয়ে টাকা হাতানোর অভিযোগ। কলকাতার বালিগঞ্জ, বাগুইআটি, নিউ টাউন, সেক্টর 5 সহ হাওড়ার একাধিক জায়গাতেও তল্লাশি চালান তারা। নজরে রয়েছেন কলকাতারই এক ব্যবসায়ী। তদন্তকারীরা জানাচ্ছেন, বিদেশি নাগরিকদের সফটওয়্যার পরিষেবার নাম করে ফোন করা হতো। তারপর তাদের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হতো। শুধু সফটওয়্যার পরিষেবাই নয়, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসন সহ একাধিক পরিষেবা পাইয়ে দেওয়ার ভুয়া আশ্বাস দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল ওই কল সেন্টারের মাধ্যমে। তদন্তকারীরা এও জানতে পেরেছেন, ক্রিপ্টোকারেন্সিতে 25 থেকে 30 কোটি টাকার বেশি বিদেশে পাচার করা হয়েছে। প্রতারণার টাকায় প্রচুর পরিমাণে সোনাও কেনা হয়। তল্লাশিতে সেই সোনায় বাজেয়াপ্ত করলেন তদন্তকারীরা।